নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজকের বিষয়ে যাব, তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে যে আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছিল। যদিও তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে এই মামলা চ্যালেঞ্জ হলে স্থগিতাদেশ জারি করা হয়েছে। আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকবে শিক্ষকদের, কিন্তু তারই মধ্যে বিক্ষোভ প্রতিবাদও চলছে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, এসএসসি ভবনের সামনে বিক্ষোভ প্রতিবাদে রয়েছেন চাকরি হারারা। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তের ছবি, সেখানে উত্তেজনার ছবি দেখা যাচ্ছে। চাকরি প্রার্থীদের চাকরি হারাদের বিক্ষোভ প্রতিবাদ। এর আগে আমরা দেখেছি জেলায় জেলায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ। কলকাতাতেও সেই বিক্ষোভের আঁচ এসে পড়েছিল এবং সেক্ষেত্রে দেখা যায় যে পুলিশ লাঠিচার্জ করে এবং তা নিয়ে অনেক দূর জল গড়ায়। আজ আবারও বিক্ষোভ প্রতিবাদ চাকরি প্রার্থীদের। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, চাকরি হারাদের বিক্ষোভ প্রতিবাদ চলছে, একেবারে ধুন্ধুমার কাণ্ড। চাকরি হারাদের বিক্ষোভ প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, প্রতিবাদও চলছে। আপনার আগে এসএসসি অফিসের ভেতরে অবস্থানে বসে 13 জন যোগ্য শিক্ষক। এসএসসি আজ প্রথমে 3টি কাউন্সিলিংয়ে যোগ্যদের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে, কিন্তু তাদের দাবি শুধু তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত নয়, সঙ্গে আরও 8 অর্থাৎ মোট 12 দফার কাউন্সিলিংয়ে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। ধস্তাধস্তি এসএসসি অফিসে গেটের সামনে পুলিশের সঙ্গে যোগ্য শিক্ষকদের ধস্তাধস্তি। শুভঙ্কর মন্ডল রয়েছেন। শুভঙ্কর, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার? দেখো ঋষিকেশ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য শিক্ষকরা তারা গেটের কাছে চলে এসেছেন। এই মুহূর্তে দেখো ধস্তাধস্তি শিক্ষকদের সঙ্গে যেন চলছে। যারা রয়েছেন এখানে পুলিশ প্রশাসনের লোকজন তারা, এবং তারা জানিয়ে রাখি যে পুলিশ কিন্তু বারবার তাদের বলছেন কোনো প্রয়োজন তা দেবেন না, এইভাবে আপনারা আইন শৃঙ্খলা হাতে তুলে নেবেন না। এবং বিক্ষোভ এখানে কিন্তু চলছে, কেননা এখনো পর্যন্ত বিক্ষোভ খবর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত কিন্তু লিস্ট এসএসসি বের করতে পারেনি, যেটা আজ তাদের দাবি ছিল। সকাল থেকে তারা দাবি করে হচ্ছেন এবং সেই দাবি তারা এখনো পর্যন্ত চেষ্টা রয়েছেন। বিক্ষোভ ব্যাপকভাবে চলছেন। পুলিশ তাদেরকে মূল গেটের সামনে থেকে সরিয়ে দিয়েছে, এবার তাদেরকে রাস্তার দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুভঙ্কর, তালিকা কি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়েছে? না ঋষিকেশ, আমি কিন্তু সেটাই বললাম যে এখনো প্রকাশ করা হয়নি তালিকা, এবং সেই তালিকা কিন্তু প্রকাশে এখনো বেশ কিছুটা সময় লাগবে বলে আমরা জানতে পারছি। ওপরে এসএসসি দপ্তরের চেয়ারম্যানের ঘরের সামনে যে 13 জন প্রতিনিধি গিয়েছিলেন যোগ্য শিক্ষকদের, তারা অবস্থানে বসে পড়েছেন, কেননা তারা জানতে পেরেছেন যে আজকে আমরা এসএসসি সূত্রে জানতে পারছি যে আজকে 3টি যে কাউন্সিলিং, প্রথম যে 3টি কাউন্সিলিং তালিকা, যোগ্য শিক্ষকদের তালিকা এসএসসি প্রকাশ করবে, বাদ বাকিগুলো তারা পরে করবেন। এবং এই ব্যাপক চটে গিয়েছেন যারা রয়েছেন, যারা যোগ্য শিক্ষকরা, তারা দাবি জানাচ্ছেন সেই ওখানে অবস্থানে বসে যে পুরো 12টি কাউন্সিলিং এর সম্পূর্ণ যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং তারপর অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এবং সেটি আদৌ হয় কিনা সেটি এই মুহূর্তে দেখা, তবে বাইরে এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগে বেশ কিছুটা খন্ড যুদ্ধ বা ধস্তাধস্তি বেঁধে যায়। এখন লাঠিধারী পুলিশ ব্যাপকভাবে এখানে কিন্তু আমরা র্যাব দেখতে পাচ্ছি সামনে উপস্থিত রয়েছে, এবং ধস্তাধস্তির একটা পরিস্থিতি এখানে কিন্তু তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু পুলিশ এখানে পরিস্থিতি একেবারে যে সে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে যারা রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। বারবার তারা দাবি জানাচ্ছেন যে অবিলম্বে যাতে লিস্ট বা তালিকা প্রকাশ করা হয়, সেই তালিকা দেখে তারা যদি সন্তুষ্ট হন তবেই তারা এখান থেকে কিন্তু যাবেন। বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে এখানে চলছে ঋষিকেশ। ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে। আচার্য সদনের সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। আচার্য সদনে ঢোকার চেষ্টা করেন চাকরি হারারা। ইতিমধ্যেই এসএসসির দপ্তরের সামনে 13 জন তারা যে যোগ্য শিক্ষক তারা অবস্থানে বসে পড়েন। এসএসসি অফিসের ভেতরে অবস্থানে 13 জন যোগ্য শিক্ষক, এমনটাই জানা যাচ্ছে। যে
আজই যোগ্যদের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে এসএসসি। এখনো পর্যন্ত যদিও বা সেই তালিকা প্রকাশ করা হয়নি, আর তা নিয়ে এখনো পর্যন্ত কেন তালিকা প্রকাশ করা হলো না, মূলত তা নিয়ে এই বিক্ষোভ এবং স্লোগানিং চলছে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে আজকে নারদের বিষয়ে আসা যাক। যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, দুর্নীতি, টাকা আত্মসাৎ। বিজেপি নেতার নামে জায়গায় জায়গায় পোস্টার পড়েছে, গোষ্ঠী কোন্দলে ভুগছে গেরুয়া শিবির, এমনটাই অভিযোগ তৃণমূলে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ করছে বিজেপি। দেখুন। বসিরহাটের বেশপুর দুলদুলি ফেরিঘাট, জায়গায় জায়গায় বিজেপি নেতা অভিজিৎ দাসের বিরুদ্ধে পোস্টারের দাবি, বিজেপি নেতা অভিজিৎ দাস 2024 সালে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। অভিযুক্ত বিজেপি নেতা বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার পরিচিত নাম। হিঙ্গলগঞ্জ বিজেপির কনভেনরের দায়িত্বে রয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করে অভিজিৎ দাসের দাবি, পুরোটাই তৃণমূলের ষড়যন্ত্র, পরিকল্পিতভাবে বদনামের চেষ্টা। সকালবেলা আপনাদের দ্বারা মাধ্যমে খবরটা পেলাম, কিন্তু এসব একটা কুচক্র এটা মধ্যে কাজ করছে। এরা তৃণমূলেরই লোকজন, এরা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে প্রতিযোগিতা করে পাচ্ছে না। হিঙ্গলগঞ্জ বিধানসভা এবার তৃণমূলের ভরাডুবি হবে, যার ওরা বুঝতে পেরেছে, যার জন্য রাজনৈতিকভাবে প্রতিযোগিতা যেহেতু করতে পারছে না, তাই এসব অপপ্রচার ছড়াচ্ছে। ভোটের আগে চলছে নানান ছলচাতুরি। বিজেপির সঙ্গে এটে উঠতে না পেরেই পরিকল্পিত প্রচেষ্টা তৃণমূলের। বিজেপি নেতার কথা শুনে পাল্টা ঘাসফুল শিবিরের দাবি, গোষ্ঠী কোন্দলে ভুগছে বিজেপি। রাতের অন্ধকারে কারা কোথায় মারছে কি এটা তো আমরা জানি না। আর এই ধরনের পোস্টার মারার ব্যাপারে বিশেষ সত্যভিত্তিক তার কিছু বলা যায় না। তবে এটা বিজেপির গোষ্ঠী কোন্দল, কারণ বিজেপির একটা অংশের এইবারে ওদের যে জেলা সভাপতি হয়েছে যিনি, সেই জেলা পরিষদ সভাপতি আর বিগত একটা ছিল, এই দুইয়ের মধ্যে একটা আমার যেটা অনুমান ধারণার কথা, এই দুইয়ের মধ্যে একটা গোষ্ঠীকন্দল চলছে। আসতে পারেনি গোষ্ঠীকন্দলে বিজেপি শুধু হিঙ্গলগঞ্জ না, সারা বাংলায় ভরাডুবি। এইসব নোংরা রাজনীতি তৃণমূল করে না, বিজেপি নিজেরাই তারা তাদের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির কথা তারাই প্রকাশ করছে। তার থেকেই আমরা জানতে পারছি। এই কিছুদিন আগে বসিরহাটে বিবেকানন্দ মূর্তির পাদদেশে থেকে তারা দেখলাম তাদের বিজেপি কর্মী, তারা তাদের কনভেনার, তারা তাদের সভাপতির নামে কুৎসা করছে, তারা তাদের বিক্ষোভ দেখাচ্ছে, আমাদের চোখের সামনে দেখা এইগুলো করছে। আর এখানে তৃণমূলকে অহেতুক জড়ানো হচ্ছে। আপাতত নেতার নামে পোস্টার ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগ শুরু হয়ে গিয়েছে। কে সত্যি কে মিথ্যে, কতটাই বা রটনা, অভিযোগের আদৌ কি কোনো গুরুত্ব রয়েছে? কারাই বা মারলেন পোস্টার, নাকি বদনামের মোড়কে রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা? এইরকমই হাজারো প্রশ্ন উঠছে মনে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা কৌশিক দত্ত, রয়েছেন এবিভিপির পক্ষ থেকে অভ্রতনু দাস। কৌশিক এবং অভ্রতনু, আপনাদের দুজনকেই স্বাগত জানাবো, কৌশিকদা এবং অভ্রতনু। আমি কৌশিকদা আপনার কাছে আসবো, যে বিষয়টা জানতে চাইব যে এই যে বিজেপি তারা এই 26-এর নির্বাচনের আগেও দাবি তুলছে যে তারা নাকি রাজ্যে ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় আসার আগেই তো দিকে দিকে এই ধরনের নানান সময় নানান অভিযোগ উঠে আসছে যে এই টাকা আত্মসাতের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে এবং পোস্টারও পড়ছে। যেখানে 2024-এর লোকসভা নির্বাচনের যে টাকা, সেখানে লক্ষ লক্ষ টাকা নাকি আত্মসাৎ করা হয়েছে, এমন একটা অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। কিভাবে দেখেন বিষয়টাকে? কৌশিকদা, আপনার কথা শোনা যাচ্ছে না। আমি অভ্রতনু আপনার কাছে আসব, যে আপনাদের দলে যদিও আপনি এবিভিপি করেন, কিন্তু মূল বিজেপিতে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ ওঠে, তখন একটা স্টুডেন্ট ইউনিয়ন বা একটা ছাত্র সংগঠনের পক্ষে এই বিষয়গুলোকে তারা কিভাবে দেখে?
দেখুন, প্রথম কথা হচ্ছে, শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো। অভ্রতনু শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে 2026-এ ভোট আসছে। এবার সেটার দিকে তাকিয়ে যদি দেখেন, আমরা দেখেছি যে 26,000 মানে চাকরি প্রার্থীদের চাকরি গেছে, যার ফলস্বরূপ দেখা যাচ্ছিল যে একটা ম্যাসিভ কিছু একটা হতে পারতো। সেটা থেকে নজর ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেশ পরিকল্পিতভাবেই মুর্শিদাবাদের যে ঘটনাটি ঘটালেন, যে ওয়াকআপ বিলের বিরোধিতা করিয়ে এটি করানো হয়েছে। তারপরে এখন দেখা যাচ্ছে যে এই দিকে দিকে এই পোস্টারগুলো যেগুলো হচ্ছে, এগুলো শুধুমাত্র একটা আই ওয়াশ মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে 26,000 চাকরি প্রার্থীর দিক থেকে কিভাবে নিজের ফোকাসটা অন্যদিকে ঘোরানো যায়, সেটাই শুধুমাত্র তাদের পরিকল্পনা মাত্র। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারটায় বসে আছেন, সেই চেয়ারটার 4টে পায়া যদি দেখা যায়, সেই কিন্তু 4টে পায়া কিন্তু শুধু অভ্রতনু দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। অভ্রতনু আজকে এই যে যে কোনো জায়গায় অভিজিৎ দেখুন না, বাবু, অভিজিৎ দাস যার বলুন। বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, তিনি এই হিঙ্গলগঞ্জ মানে বিধানসভা এলাকার কনভেনার বিজেপির। তো তার বিরুদ্ধে এই ধরনের, আপনি বলছেন যে এটা কোথাও গিয়ে তৃণমূলের চক্রান্ত বা এরকমই কিছু, আপনার বেশ কয়েকজনের বক্তব্য তেমনই ছিল, আমরা যাদের সাথে কথাও বলেছি। কিন্তু এমন একজন কনভেনারের বিরুদ্ধে, বিধানসভার একজন কনভেনারের বিরুদ্ধে এই অভিযোগ ছড়িয়ে এই পোস্টার দিয়ে লাভটা কি হবে তৃণমূল কংগ্রেসের আখেরে? কিসের জন্য তৃণমূল কংগ্রেস এটা করবে বলে আপনার মনে হয়? এটা তো আপনিও ভালো করে, হুম, দেখুন, সাধারণ মানুষের নজরটা ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে কিভাবে মানুষের নজরটা ঘোরানো যাবে চারিদিক থেকে। আজকে যে কোনো এসএসসি বলুন, টেট বলুন, এই যে দুর্নীতিটা হয়েছে, সেই দুর্নীতিটাই হচ্ছে মূল কাণ্ডারি। মানে এমন একজন এতদিন কনভেনারের তাহলে কোথায় বিরুদ্ধে ছিল? অভিযোগ করে নজর এতদিন ঘোরানো তাহলে যাবে? তাহলে কেন সাংসদ বিধায়কদের নয়? সাংসদ বিধায়কদের হ্যাঁ। বিরুদ্ধে অভিযোগ করলে বা এর পোস্টার পড়লে তো আরো বেশি প্রভাব পড়তে পারে, তাই নয় কি কৌশিক দা? হ্যাঁ, না, এটা এটা তো খেলাটা তো সবে দেখুন, শুরু আগামী হয়েছে। এরপরে 2026-এর অর্জুন সিং এর বিধানসভা অভ্রতন একটু দিলীপ কৌশিক ঘোষের দা বক্তব্য against শুনি, এ আসবো আবার আপনার কাছে। হ্যাঁ, হ্যাঁ, কৌশিক দা হ্যাঁ, বলুন। বলুন। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভা জেতার ব্যাপারে আমরা 150% নিশ্চিত, এবং পশ্চিমবঙ্গেও আমরা 230টার বেশি সিট নিয়ে আমরা বিধানসভায় ক্ষমতা আসতে চলেছি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বিজেপি পার্টির মধ্যে সারা বাংলায় সেটা যেমন কিভাবে গোষ্ঠীদ্বন্দ্ব হবে? রয়েছে, হিঙ্গলগঞ্জেও রয়েছে সেটা এবং কি বসিরহাট চুরি চাঁচড়ামো মহকুমাতেও করা হবে রয়েছে, দাদা? এবং নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। ওরা একে অপরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। সারা বসিরহাট মহকুমায় নতুন জেলা সভাপতি ওদের ঘোষণা হওয়ার পর থেকেই ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকট হয়ে দাঁড়িয়েছে। ওরা একে অপরের ওপর কাদা ছুটছে। আর তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিয়ে ভাবার সময় নেই, কিন্তু কৌশিক দা, কারণ এখানে বিজেপির বক্তব্যতে এইসব আপনারা করছেন। 7টা সিটের মধ্যে 7টাই আমরা জিতবো। এসব আপনারা করছেন কারণ আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাই দৃষ্টি ঘোরাতে আপনারা নাকি এসব করছেন। কৌশিক দা, আপনার কথা আবার শোনা যাচ্ছে না, আমি দুঃখিত, কোথাও একটু টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছে। আবারও আসবো, আমি অভ্রর কাছে আসি। অভ্র, যে কথা কৌশিক দা বলছেন যে তৃণমূলের কাছে এত সময় নেই যে আপনাদেরকে নিয়ে ভাববে, এই প্রশ্নের উত্তর নেব একটা ছোট্ট বিরতির পর। একটা বিরতির পরে আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি অভ্রতনু আপনার কাছে যাব। কৌশিকদা যেমনটা বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের কাছে নাকি এত সময় নেই যে আপনাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ছড়াবে বা এই পোস্টার দেবে, হিঙ্গলগঞ্জ জুড়ে জায়গায় জায়গায় এই ধরনের কোনো এক বিজেপির কনভেনারের বিরুদ্ধে পোস্টার দেবে। দেখুন, ফার্স্ট অফ অল উনি ঠিকই বলেছেন যে ওনার অত সময় নেই, ওনাদের অত সময় নেই। তাহলে চাল চুরিটা করবে কে? তাহলে ইট বালি চুরি করবে কে? কয়লা চুরিটা করবে কে? এগুলো তো দেখতে হবে না। আজকে যেখানে যদি দেখেন, আজকে তৃণমূল পার্টিটা যদি যেখানে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে মূল ভিত্তি হচ্ছে চুরি ছাড়া আজকে তৃণমূল পার্টিটার মধ্যে কোনো অস্তিত্বই নেই। কিন্তু আজকে সেখানে একটা বুথ কর্মী থেকে শুরু করে নেতা মন্ত্রীদের কথা তো বাদই দিলাম। নেতা মন্ত্রীদের হচ্ছে বান্ধবীদের বাড়ি থেকে 50 কোটি টাকা, 30 কোটি টাকা এরকম পাওয়াই যায়। তারা এখন জেলে আছে অবশ্য। এটা নিশ্চয়ই তৃণমূলের যিনি আছেন তিনি ভালো করেই জানবেন। আর যার ফলস্বরূপ যেগুলো বলেছেন উনি, সেটা মানাই যায়, কারণ সময় থাকবে কিভাবে? চুরিটাও তো করতে হবে, আমার ঘরটাও তো চালাতে হবে। গুরুতর অভিযোগ হবে করছেন কিভাবে বলুন তো আপনি?
কৌশিকদা শুনতে পাচ্ছেন? অভ্রতনু গুরুতর অভিযোগ করছেন আপনাদের বিরুদ্ধে। শুনতে পাচ্ছি। চোরের মায়ের বড় গলা, আপনি আচারী ধর্ম অপরে শিখাও। ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত জালিয়াত দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। নিট কেলেঙ্কারি, ব্যাপক কেলেঙ্কারি, পিএম কেয়ারস ফান্ড, সব জায়গায় বড় বড় দুর্নীতিদের সঙ্গে যুক্ত পুঁজিপতিদের দালাল, আম্বানি আদানিদের দালাল, ভারতবর্ষ কৃষক এবং শ্রমিকের রক্ত শোষণ করে চলছে ভারতীয় জনতা পার্টি। সুতরাং ভারতীয় জনতা পার্টির বন্ধুর কাছ থেকে আমরা কোনো জ্ঞান শুনতে চাই না। বিজেপির এখানকার কিছু ভুঁইফোড় নেতা দেখেছেন, সাংগঠনিক বিজেপির সভাপতি ঘোষণা মাত্রই তারা বসিরহাট শহরে একে অপরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে নেমে গেছিল। গোটা বসিরহাট মহকুমা জুড়ে সারা বাংলার মতোই বিজেপির নেতারা অন্তর্দ্বন্দ্বে এবং গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত। শুধুমাত্র একটা বাইনারি, একটা ধর্মীয় বিভাজন, বিদ্বেষ এবং বিভেদকামী মানসিকতার মাধ্যমে বাংলার রাজনীতিতে তারা ক্ষমতায় আসতে চায়। আগামী 50 বছরও ভারতীয় জনতা পার্টি বাংলার বুকে ক্ষমতায় আসবে না। এটা কৌশিকদা, এই যে অভিজিৎ দাস যার বিরুদ্ধে অভিযোগ, তার বক্তব্য যে হিঙ্গলগঞ্জ বিধানসভাটা আপনাদের হাতছাড়া হবে, আপনারা এটা জেনেই ওনার বিরুদ্ধে এই ধরনের কুৎসা করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে জনতা যাকে ভোট দেবে সেই জিতবে। আমরা তো ওই রকম ভাবে বিশ্বাস করতে পারি না যে আমরা ভোট রিগিং করেও জিতবো না বা ভোট বুথের সামনে ভোট করবো। আরে ঠিক আছে, আপনি তো বললেন, আমি তো বলিনি, এটা বলি। ঠিক আছে দাদা, একটু দাঁড়ান, আমিও বলিনি। এবার আপনারা যখনই দেখবেন তৃণমূলের একটা খুব সুন্দর জিনিস, মমতা ব্যানার্জির সব থেকে ভালো একটা কথা বলেছিলেন, দুধে যে গরু দুধ দেয় সেই গরুর লাথিটাও ভালো। আজকে মুসলমানের যে 30% ভোট আছে, সেই ভোটের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন যে কিভাবে উনি জিতবেন। সেই ভিত্তিতে তিনি মুসলিম তোষণ করে বেড়ান, যার ফলটা দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদে কি হচ্ছে। মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি জ্বলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুক তখন জ্বলছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন চুপ। আজকে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, কেন অব্রতনু উনি তো বলেছেন যে কোনো ধর্ম দেখা হবে না, যে দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, পুলিশ ব্যবস্থা নেবে, এবং গ্রেফতারও তো হয়েছে, যারা গ্রেফতার হয়েছে তারা তো এই জায়গাতে অন্তত আপনি কোনো মানে আমি বলবো দুষ্কৃতী বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের ধর্ম দেখবেন না। ধর্ম দেখে এই বিষয়গুলো হয় না, কিন্তু হতে পারে সেখানে একটা ঘটনা ঘটেছে, অশান্তি হয়েছে, তার রেশ হয়তো এখনো সেখানে কেউ কেউ হয়তো ঘর ছাড়া, কিন্তু সেটা আমার আজকের বিষয়ও নয়। কিন্তু সেটা নিয়ে প্রশাসন ব্যবস্থাও নিচ্ছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে, বা দেখা যাক, একটু ভরসা রাখতে হবে। কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যে এই 26শে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মানে তৃণমূলের বক্তব্য যে আপনারা এই ধর্মীয় মেরুকরণ করার একটা চেষ্টা করছেন এই রাজ্যে, এটা তো ঠিকই যে আপনারা, আপনাদেরই বক্তব্য যে শাসক দলের একাধিক নেতা নেত্রী, মন্ত্রী পর্যন্ত আপনি বলছেন যারা প্রাক্তন মন্ত্রী, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তাহলে সেই বিষয়গুলোকে কেন সামনে নিয়ে আসা হচ্ছে না? সেগুলো নিয়ে কেন আন্দোলনে নামতে পারছে না প্রধান বিরোধী দল? কারণ এই বিষয়গুলো কি মানুষের কাছে রেজিস্টার করছে না, তাই? দেখুন অব্রতনু, দেখুন এবিভিপির দৃষ্টিভঙ্গি দিয়ে বলি, যখনই কোনো বড় ঘটনা ঘটেছে সেক্ষেত্রে এবিভিপি পথে নেমেছে। সেটা আরজিকরের ঘটনাই হোক না কেন, সেটা বসিরহাটের বসিরহাটে যেখানে যে ঘটনা ঘটেছিলেন, সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছিল, সেই ভিত্তিতেও কিন্তু এবিভিপি পথে নেমেছিল। এবিভিপি কোনো কিছুতে পিছনে থাকে না। এবিভিপি সবসময় জানবে যে মানুষের স্বার্থে, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, এবিভিপির মূল উদ্দেশ্য এটা। আজকের দিনে দাঁড়িয়ে যে তৃণমূলের যে বন্ধু এই কথাগুলো বলছে যে ধর্মীয় মেরুকরণ হেনা না তেনা না, ওনাকে একটু মনে করিয়ে দিতে চাইছি যে ওনাদেরই একজন স্পোক পার্সন বলেছিল যে আফটার নারদা আমাদের সিট সংখ্যা বেড়েছে, আফটার সারদা আমাদের সিট সংখ্যা বেড়েছে। মানে কি, যে ওদের মূল ভিত্তিটাই হচ্ছে দুর্নীতি ছাড়া। বললাম তো কাদের সম্বন্ধে বলবো, ওদের সম্বন্ধে আমাদের বলার, আসলে ওদের কাছে মন্দির মসজিদ আর হিন্দু মুসলমান ছাড়া কোনো ইস্যু নেই। আর পশ্চিমবঙ্গে দুই ধর্মের মানুষের একটা সামাজিক সহাবস্থানের ঐতিহ্য রয়েছে, একটা কৃষ্টি সংস্কৃতি রয়েছে, একটা পরম্পরা রয়েছে। সেই ডিজাইনটাকে ওরা নষ্ট করতে চাইছে।
আর দোসররা মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয় নেত্রী। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কালীঘাটের স্কাইওয়াকে কৌশিকদা, এই যে কথা আপনারা বলছেন, এই বিজেপি বা এবিভিপি বা আরএসএস এর বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের, আপনারাও কি ওদের পাতা ফাঁদে পা দিচ্ছেন না? তাহলে যদি তাই না হবে তাহলে আপনাদেরকেও কেন রামনবমী পালন করতে হয়? আপনাদেরকেও কেন অন্যান্য পুজোর জন্য শুভেচ্ছা জানাতে পোস্টার দিতে হয়? একেবারে আমি বলছি দুর্গাপুজো নয়, দুর্গাপুজো ছাড়া অন্যান্য পুজোরও। আমরা তো আজ থেকে বছর কয়েক আগে রামনবমী পালন করতে এভাবে দেখিনি। এই রাজ্যে এভাবে রামনবমী পালন আপনি আপনার ছোটবেলায় দেখেছেন? এখন রাম আমাদের মহাকাব্যের নায়ক, রাম আমাদের আরাধ্য দেবতা, পুরুষোত্তম রাম, মর্যাদার প্রতীক। রামের বিরুদ্ধে আমরা নই, কিন্তু রামকে নিয়ে, পুরুষোত্তম রামকে নিয়ে যে বিভাজন, বিদ্বেষ, হিংসার রাজনীতি, তলোয়ার প্রদর্শন করে শক্তি প্রদর্শনের মাধ্যমে অপর ধর্মের প্রতি কটূক্তি, বিষেধাগার, সেটা কিন্তু আমার বক্তব্য সব ঠিক আছে, যার যাতে ভক্তি সে ঠিক আছে, ভক্তির জায়গায় ভক্তি ঠিক আছে, আমার তাতে কোনো আপত্তিও নেই। আমার বক্তব্য, আপনারা কি ওদের পাতা ফাঁদে পা দিয়ে দিচ্ছেন? আমরা রামচন্দ্রের বিপক্ষে নই, আমরা সনাতনী, আমরা সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতিকে শ্রদ্ধা করি, আমরাও সর্বধর্ম সমন্বয়ের এই আদর্শে এবং বিশ্বাসী। আমরা অব্রতনু বোধহয় এটাতে খুব মজা পেয়েছে যে আপনারা ওদের পাতা ফাঁদে পা দিচ্ছেন। অব্রতনু, না সেরকম বিষয় নয়। আসলে কয়েক বছর আগে মনে পড়ে যে মহরম আর বিজয়া দশমী একই দিনে পড়েছিল। আর সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন, বিজয়া দশমীর মানে ভাসানের টাইমটা পিছিয়ে দিয়েছিলেন আর তাজিয়া বের করার পারমিশনটা দিয়েছিলেন। আজকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি যদি শুরু করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রথমে শুরু করেছিলেন। জ্যোতি বসু বেশ একটা ভালো কথা বলেছিল যে মানে সরকার যদি না চায় তাহলে সেক্ষেত্রে দাঙ্গা বা এরকম কুরুচিকর কোনো ঘটনা হতে পারে না। আজকে এই ঘটনাটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং। আজকে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং। আজকে যদি ভেবে থাকে যে তৃণমূল যে তারা অন্যরাও বলছেন এটা বিজেপির প্ল্যানিং। যাই হোক, আমার আজকের বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি অব্রতনু, আমরা আজকের বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি। আবারও যদি আসি যে আপনারা যে দুর্নীতির অভিযোগ করেন, পাল্টা এবার আপনার দলের এক একজন নেতাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠছে, এটাকে করবেন কি করে, মানে এটাকে প্রতিহত করবেন কি করে? দেখুন, হাতে নাতে টাকা ধরা তো পড়াচ্ছে। সিবিআই তো টাকা তো উদ্ধার করতে পেরেছে, সেখানে 50 কোটি টাকা 100 কোটি টাকা মানে কোনো ব্যাপারই নয়, 1000 কোটি টাকারও স্ক্যাম আছে এই রাজ্যে। সেক্ষেত্রে সিবিআই মানে দুর্নীতির রকম ভেদ বার করছেন আপনি। 100 কোটি আর যদি 10 লক্ষ হয় তার মধ্যে দুর্নীতি তো দুর্নীতি হয় না। যাই হোক, আজকে আমার আর সময় নেই, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। কৌশিক দা এবং অব্রতনু, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। আজকে মতো নারদ এখানে শেষ করছি। একটু পরেই দেখুন বাংলা বলছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।